ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন টিউশন বাংলা। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 এর হিস্ট্রি এবং জিওগ্রাফিটা এক ভিডিওতে আজকে আমরা কোশ্চেন উত্তরগুলো দেখে নেব। দেখো, প্রথমটা ইতিহাসে বলেছে টিকা লেখো হিন্দু মেলা। হিন্দু মেলার টিকা ভূমিকা 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হলেও এর যে সমস্ত গৌরবোজ্জ্বল দিক ভারতবাসীকে বিশেষভাবে উদ্দীপ্ত করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল 1867 খ্রিস্টাব্দে হিন্দু মেলা নামক একটি সংগঠনের স্থাপন। প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকাল 1867 খ্রিস্টাব্দে রাজনারায়ণ বসু এবং নবগোপাল মিত্র কলকাতায় হিন্দু মেলা স্থাপন করেন। উদ্ভব: হিন্দু মেলা সংগঠনে কলকাতার ঠাকুরবাড়ির প্রত্যক্ষ অবদান ছিল। এর ইতিহাস সম্পর্কে জানা যায় যে 1865 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র ন্যাশনাল পেপার নামে একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকায় 1866 খ্রিস্টাব্দে রাজনারায়ণ বসু একটি প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাবটির শিরোনাম ছিল বাংলার শিক্ষিতদের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষের জন্য একটি সমিতি গঠনের প্রস্তাব। মূলত এই প্রস্তাব থেকে হিন্দু মেলার উদ্ভব। তাহলে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলো কী কী ছিল? 1. দেশবাসীকে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করা। 2. দেশবাসীর মধ্যে জাতীয়তাবোধের সঞ্চার করা। 3. হিন্দু জাতীয়তাবাদ জাগ্রত করা। 4. স্বদেশী আদর্শে সাধারণ মানুষকে আদর্শায়িত করা। কার্যক্রম: হিন্দু মেলা অন্যতম কাজ হিসাবে নবগোপাল মিত্র সদস্যদের ব্যায়াম, লাঠি খেলা, কুস্তি প্রভৃতি শিক্ষাদানের উপর গুরুত্ব দেন। আর এই উদ্দেশ্যেই 1868 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র ন্যাশনাল জিমনেসিয়াম নামক শারীর শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলেন। পাশাপাশি এই সংস্থানটিতে জাতীয়তাবাদের উন্মেষ ঘটানোর গোপনে প্রয়াস হয়। উপসংহার: উপরে লিখিত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ভারতীয়দের মধ্যে স্বদেশপ্রেম জাগরণ ও জাতীয়তাবাদের মনোভাবের জাগরণের পিছনে হিন্দু মেলার অবদান ছিল অপরিসীম। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের জাতীয়তাবাদ জাগরণের ক্ষেত্রে এই হিন্দু মেলার গুরুত্ব ছিল অপরিসীম। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু 1917 সালে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। এর পাঠ্য বিষয়গুলো কী কী ছিল? এখানে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ছাড়াও অন্যান্য বিষয় পড়ানো হতো। কলেরার টিকা আবিষ্কার এবং উদ্ভিদের প্রাণ আছে তার প্রমাণে এই বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা ছিল অপরিসীম। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই প্রতিষ্ঠানটিকে 30 কোটি টাকার তহবিল দান করা হয়। উপসংহার: বৈজ্ঞানিক গবেষণা ও প্রতিষ্ঠান হিসাবে বসু বিজ্ঞান মন্দিরের অবদান আমরা ভুলতে পারি না, আমরা সহ গোটা বিশ্বই ভুলতে পারে না। তাম্রলিপ্ত জাতীয় সরকার 3 নম্বর টিকা ভূমিকা: ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুকে যে সমান্তরাল জাতীয় সরকার গড়ে উঠেছিল তাকে তাম্রলিপ্ত জাতীয় সরকার বলে। প্রেক্ষাপট: ভারতের স্বাধীনতা আন্দোলনে অখণ্ড মেদিনীপুর, অর্থাৎ তখন 2 মেদিনীপুর, পশ্চিম আর পূর্ব মেদিনীপুর এক ছিল, জেলার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আর এই আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, মহিষাদল ও সুতাহাটা। মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিলে তমলুকের মাতঙ্গিনী হাজরা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরা ও রামচন্দ্র বেরার নেতৃত্বে হাজার হাজার মানুষ 1942 সালের 29শে সেপ্টেম্বর নানা দিক থেকে এসে তমলুক আদালত অবরোধ করেন।
৭৩ বছর বয়স্কা মাতঙ্গিনী হাজরা তমলুক আদালতের উপরে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা তুলতে গিয়ে ব্রিটিশদের গুলিতে প্রাণ হারান। তাহলে এই তাম্রলিপ্ত জাতীয় সরকার কিন্তু এখনও প্রতিষ্ঠা হয়নি, ঠিক আছে। মানে এই যে বিপ্লবী টিম ছিল, এদেরই উদ্যোগে কিন্তু পরবর্তী তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল। এখান থেকে একটা প্রশ্ন, 1942 সালের 29শে সেপ্টেম্বর ৭৩ বছর বয়সে মাতঙ্গিনী হাজরা শহীদ হন। এবার জাতীয় সরকার গঠন। সতীশচন্দ্র সামন্তের দক্ষতার পরিচয় পাওয়া যায় ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুকে স্থাপিত তাম্রলিপ্ত জাতীয় সরকার নামে এক সমান্তরাল সরকার গঠনের মধ্য দিয়ে। 1942 সালের 17ই ডিসেম্বর, অর্থাৎ 1942 সালের 17ই ডিসেম্বর, এই ডেটটা ভালো করে মনে রাখবে, তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল। এই সরকারের প্রধান ছিলেন কে? সতীশচন্দ্র সামন্ত। উপসংহার: সতীশচন্দ্র সামন্ত দীর্ঘ 21 মাস ব্রিটিশ সরকারকে অচল করে স্বাধীন সরকার প্রতিষ্ঠিত রেখেছিলেন। পরের প্রশ্নটা দেখো, ভারত মাতা চিত্র কিভাবে পরাধীন ভারতে জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিল? ভূমিকা: অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা ছবিটি শিক্ষিত ও প্রগতিশীল ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্রেক্ষাপট কী ছিল দেখো। প্রেক্ষাপট: অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতের ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনের সমান্তরাল সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলেন। এই উদ্দেশ্যে স্বদেশী আন্দোলনের সময় হিন্দুদের ধন সম্পদের দেবী লক্ষ্মীর অনুকরণে তিনি ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন। স্বদেশিয়ানা, তার স্বদেশিয়ানার পরিচয়: অবনীন্দ্রনাথের চতুর্ভুজা ভারত মাতার 4 হাতে রয়েছে বেদ, ধানের শীষ, যবের মালা ও শীতবস্ত্র। এগুলি মূলত ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এগুলির দ্বারা শিল্পী দেশবাসীর মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তোলার চেষ্টা করেন। শান্তির প্রতীক: অবনীন্দ্রনাথের ভারত মাতার হাতে কোনো অস্ত্র নেই। এর দ্বারা অবনীন্দ্রনাথ তার স্বদেশী ভাবনায় সশস্ত্র আন্দোলনকে দূরে রেখেছেন। জাতীয়তাবাদের চেতনা: 19 শতকের ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলনে মিছিলের সামনে ভারত মাতা চিত্রটি রাখা হতো। ভারতীয় জাতীয়তাবাদ এবং বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনই ছিল ভারত মাতা অঙ্কনের অনুপ্রেরণা। এবার এই ভারত মাতা অঙ্কনের পরে এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তাহলে বিতর্কগুলো দেখি। ভারত মাতা চিত্রটির মধ্যে কেউ কেউ হিন্দু স্বদেশিকতার প্রভাব খোঁজার চেষ্টা করেছেন, যেহেতু এটা দেবী লক্ষ্মীর অনুকরণে অঙ্কন হয়েছিল সেই জন্যে। কিন্তু ভগিনী নিবেদিতা ভারত মাতার চিত্রটির অকুণ্ঠ প্রশংসা করেছেন। পরের প্রশ্নটা দেখো, ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসারের সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ ছাপাখানার বিস্তারের সঙ্গে সঙ্গে শিক্ষার প্রসারও কিন্তু বৃদ্ধি হয়েছিল। 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগে বাংলার শিক্ষা বিস্তার প্রসঙ্গে এই উক্তিটি ব্যাখ্যা করো। ভূমিকা: অষ্টাদশ শতকের শেষের দিকে ইউরোপের খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে বাংলার বিভিন্ন স্থানে ছাপাখানা প্রতিষ্ঠা হয়। বাংলার শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ছাপাখানার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কেননা আমরা এখন দেখো, এখন যেসব বইগুলো আমরা পড়ি সেগুলি তো সবই ছাপাখানার উন্নতির ফলেই আমাদের হাতে এসছে। প্রেক্ষাপট: এখানে হয়ে গেছে, এখানে প্রেক্ষাপট হবে, ট দিয়ে নেবে এখানে একটা। ছাপাখানা প্রতিষ্ঠার আগে শিক্ষার প্রধান মাধ্যম ছিল হাতে লেখা বই, যা ছিল ব্যয়বহুল। এই সময় ছাপাখানা আবিষ্কারে দরিদ্র ছাত্র সমাজের মধ্যে শিক্ষার প্রসার ঘটে এবং শিক্ষার মাধ্যম হয় আধুনিক। ছাপা বইয়ের বাজার: 19 শতকের শুরুতে ছাপাখানা আবিষ্কারে প্রচুর সংখ্যক বই বাজারে আসে, যা ছিল তুলনামূলক সস্তা, মানে হাতে লেখা বইয়ের থেকে সস্তা। ফলে সমস্ত শ্রেণীর শিক্ষার্থী ও পাঠকদের মধ্যে শিক্ষার ব্যাপক বিস্তার ঘটে, অর্থাৎ দরিদ্র শ্রেণীর শিক্ষার্থীরাও কিন্তু এই বইগুলো সংগ্রহ করতে পারে। পাঠ্যপুস্তকের সরবরাহ: এই সময় ক্যালকাটা বুক
ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা হওয়ায় বিনামূল্যে শহর ও প্রত্যন্ত গ্রামের বিস্তীর্ণ অঞ্চলে যেসব সাধারণ মানুষেরা বিদ্যা শিক্ষা থেকে বঞ্চিত ছিল তাদের হাতে ছাপাখানার মুদ্রিত বই পৌঁছে যায়। উপসংহার: পরিশেষে বলা যায় যে ছাপাখানা আবিষ্কারে শুধু শিক্ষাই নয়, বাণিজ্যও উন্নত হয়। বাংলায় মুদ্রণ শিল্পের বিপ্লব শুরু হয়। ছাপাখানা বিস্তারের সঙ্গে সঙ্গে শিক্ষা বিস্তারেরও ব্যাপক প্রসার ঘটে। তার পরের প্রশ্ন আছে মানচিত্র। দেখো, মানচিত্রটা এখানে আমি মানচিত্রের একটা ছবি আমি আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে তোমরা দেখে মানচিত্রগুলি তোমরা ঠিক করে নেবে। এখানে উপরে দেখো মানচিত্রের স্থান চিহ্নিত করো। এখানে 1, 2 সিরিয়াল নাম্বার দিয়ে স্থানের নাম আছে এবং নিচে সেই 1, 2 অনুযায়ী ভারতের ম্যাপ দেখতে পাচ্ছ, এর ভিতরে পয়েন্টিং করা আছে। অর্থাৎ তোমরা যেইগুলো তোমাদের দরকার সেইগুলো এখান থেকে এইভাবে দেখে নেবে। অর্থাৎ এখানে যতগুলো রয়েছে এই 15টাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখান থেকে তোমরা দেখে নিলে আশা করা যায় মাধ্যমিক পরীক্ষায় তোমরা এখান থেকে কমন পেতে পারো। এবার জিওগ্রাফির পার্টটা দেখি। দেখো, জিওগ্রাফির কোশ্চেনটা একবার দেখে নাও তোমরা। আশা করি কোশ্চেনটা সবার কাছে আছে, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্নটা দেখো, বায়ুমণ্ডলে অ্যারোসোলের গুরুত্ব নিরূপণ করো। বায়ুতে ভাসমান কেবলমাত্র কঠিন সূক্ষ্ম ধূলিকণা, বালি, কার্বন ও লবণ কণাকে অ্যারোসোল বলে। অ্যারোসোলের গুরুত্ব: 1. ধূলিকণার উপর সূর্যরশ্মি বিস্তারিত প্রসারিত হয়ে 7 রঙের বর্ণালী তরঙ্গ সৃষ্টি করে, যার মধ্যে নীল আলোর আধিক্য বেশি, ফলে আকাশ নীল দেখায়। 2. বায়ুর ধূলিকণাকে আশ্রয় করে জলীয় বাষ্প ভেসে থাকে ও মেঘ সৃষ্টি হয়, যা দেখে অধঃক্ষেপণ হয়। তাই বৃষ্টি, শিলাবৃষ্টি, কুয়াশা, তুহিন, তুষারপাত সৃষ্টিতে অ্যারোসোল পরোক্ষভাবে ভূমিকা রাখে। বায়ুতে থাকা ধূলিকণা সৌরতাপ শোষণে সক্ষম হয়। বায়ুমণ্ডলের উষ্ণতা নিয়ন্ত্রণে অ্যারোসোলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ডি. সূর্যালোক অ্যারোসোলে প্রতিফলিত হয়ে উষা গোধূলির সৃষ্টি করে। 2 কোশ্চেনটা বলেছে, দেখো, মানুষের ক্রিয়াকলাপ পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বিনাশের অন্যতম কারণ, যুক্তিসহ ব্যাখ্যা করো। তাহলে পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দাটা কি আমাদেরকে আগে জানতে হবে। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারের 15 থেকে 30 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের সবচেয়ে ঘনত্বযুক্ত পুরু আস্তরণকে। এই স্তর সৌরশক্তির ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে প্রতিহত করে পৃথিবীর জীবজগৎকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। ওজোন স্তরের বিনাশের মনুষ্যসৃষ্ট কারণগুলি হলো: 1. সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন হলো ওজোন স্তর বিনাশের অন্যতম কারণ। বি. নগরায়ন ও শিল্পায়নের প্রসারের সঙ্গে সঙ্গে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস ওজোন স্তর বিন্যাস ত্বরান্বিত করছে। হ্যালো 1211 ও হ্যালো 1301 এই যৌগ দুটি ওজোন স্তর বিনাশে বিশেষ ভূমিকা নেয়। দন্ত নয়কার অন্তস্থ হবে নেয় এখানে, ঠিক আছে? তারপরে দেখো, টাইফ্লুরো ব্রোমোকার্বন, মিথাইল ব্রোমাইড প্রভৃতি ওজোন স্তর বিন্যাস করে, যা কিন্তু মনুষ্য দ্বারাই উৎপন্ন। ডি. কারখানা থেকে নির্গত ধোঁয়া ওজোন স্তরকে ক্ষতি করে। ই. সুপারসনিক জেট বিমান কর্তৃক পরিত্যক্ত জলীয় বাষ্প ওজোনের বিনাশ ঘটায়। পরেরটা দেখো, পরের প্রশ্নটা কি বলেছে, স্ট্র্যাটোস্ফিয়ারে বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো।
বায়ুমণ্ডলের নিম্ন স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে স্বাভাবিক উষ্ণতা কমে না গিয়ে বৃদ্ধি পেলে তাকে বৈপরীত্য উত্তাপ বলে। উষ্ণতার বৈপরীত্য আবহাওয়ার এক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। উষ্ণতার বৈপরীত্য আবহাওয়ার এক গুরুত্বপূর্ণ বিষয়, মানে উষ্ণতার বৈপরীত্যে আবহাওয়ার কিন্তু আমূল পরিবর্তন ঘটে। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে ও ঊর্ধ্ব বায়ুস্তরে এরূপ বৈপরীত্য উত্তাপ দেখা যায়। এটি বায়ুমণ্ডলের একটি অস্থায়ী বা সাময়িক অবস্থা। বৈপরীত্য উত্তাপ উৎপত্তি ও অবস্থান অনুযায়ী প্রধানত দুই প্রকার। ক, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর বৈপরীত্য উত্তাপ। ভূপৃষ্ঠে উষ্ণতার বৈপরীত্যের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। ভূপৃষ্ঠের কাছাকাছি যে স্থানে উষ্ণতার, এখানে এটা উষ্ণতার হবে, বৈপরীত্যের সৃষ্টি হয় সেগুলি হলো, দেখো, যেহেতু ভূপৃষ্ঠ তাড়াতাড়ি উষ্ণ হয় ওই জন্য এখানে বৈপরীত্যের সৃষ্টি হয় বেশি। পার্বত্য উপত্যকায় রাত্রিবেলায় তাপ বিকিরণের ফলে উচ্চ পার্বত্য অঞ্চলের বাতাস খুব শীতল ও ভারী হয়। মধ্যাকর্ষণের প্রভাবে তা পর্বতগাত্র থেকে ধীরে ধীরে উপত্যকায় নেমে আসে। এই উপত্যকার উষ্ণতা কমে যায়, এখানে উষ্ণতা হবে এটা, ঠিক আছে, এবং উপত্যকার উষ্ণতাটা কমে যায়। উপত্যকার উষ্ণ বাতাস হালকা বলে তা পর্বতগাত্র বেয়ে ঊর্ধ্বগামী হয়। ফলে পর্বত ঢালের মাঝের অঞ্চলের উষ্ণতা বাড়তে থাকে। ফলে একটি বৈপরীত্য উত্তাপের সৃষ্টি হয়, অর্থাৎ উপত্যকায় শীতল অঞ্চলে পর্বত ঢালের বেশি উচ্চতার উষ্ণ অঞ্চল। দুইটা দেখো, বরফাবৃত মেরুপৃষ্ঠ। সূর্যতাপ বায়ুমণ্ডল ভেদ করে প্রথমে ভূপৃষ্ঠে এসে পড়ে। বায়ুমণ্ডল অপেক্ষা ভূপৃষ্ঠের স্থলভাগ দ্রুত উষ্ণ হয়। বরফাচ্ছাদিত ভূপৃষ্ঠে তাপের প্রতিফলনের পরিমাণও বেশি। উচ্চ ও মধ্য অক্ষাংশের অঞ্চলসমূহের ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়। বায়ুমণ্ডলে তাপ বিকিরণের মাত্রা তুলনামূলকভাবে কম। শীতকালে ভূপৃষ্ঠের নিকটবর্তী ঠান্ডা বায়ু ভূপৃষ্ঠের থেকে আগের পরিবহন ও বিকিরণের মাধ্যমে আরও ঠান্ডা হয়ে যায়। ফলে নিচের বায়ুস্তর বেশি ঠান্ডা হয় ও উপরের বায়ুস্তর কম ঠান্ডা হয় ও তাপের বৈপরীত্যের ঘটনা ঘটে। বৈপরীত্য উত্তাপের জন্য কয়েকটি অনুকূল অবস্থা দরকার। 1. দীর্ঘ রাত। শীতকালে দীর্ঘ রাত হয়, ফলে সকালে আগত সূর্যরশ্মির চেয়ে বিকিরিত সূর্যরশ্মির পরিমাণ বেশি হয়। এর ফলস্বরূপ ভূপৃষ্ঠের সঙ্গে লেগে থাকা বায়ুস্তর শীতল হয়ে যায়। উচ্চ বায়ুস্তর তখনও গরম থাকে। তারপরে হলো মেঘমুক্ত আকাশ। আকাশে মেঘ না থাকলে তাপ বিকিরণে কোনো বাধা না পেয়ে দ্রুত মহাশূন্যে মিশে যায়। ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুস্তরও শীতল হয়, উপরের বায়ুস্তর তখনও শীতল থাকে। তারপরে শুষ্ক বায়ুস্তর। শুষ্ক বায়ুতে জলীয় বাষ্প থাকে না, ফলে পৃথিবীতে বিকিরিত উত্তাপের খুব সামান্য শুষ্ক বায়ু শোষণ করতে পারে। শান্ত বায়ু। শান্ত বায়ুতে উপরে নিচে বাতাসের মিশ্রণ কম হয়। বায়ু শান্ত থাকলে উপরে আর নিচের বাতাসে মিশ্রণ কম হয়, ফলে তাপের বৈপরীত্যের ঘটনা ঘটে। কারণ এক্ষেত্রে পরিবহন ও বিকিরণের ফলে ভূপৃষ্ঠ বেশি মাত্রায় শীতল হবার সুযোগ পায়। ঊর্ধ্ববায়ুতে তাপে বৈপরীত্য। এবার এলো খ। দেখো কটা এখানে ক পড়েছিলাম। ক, ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ু বৈপরীত্য উত্তাপ। এবার এই খ পয়েন্ট। ঊর্ধ্ববায়ুতে তাপে বৈপরীত্য। কোনো সময় ঊর্ধ্ব বায়ুস্তরে তাপের ব্যতিক্রম দেখা যায়। এই বৈপরীত্য ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে সাধারণত 415 মিটার উচ্চতায় ঘটে। এই বৈপরীত্য আবার 3 প্রকারের। 1. অধোগমনজনিত। ঊর্ধ্ব বায়ুস্তরে বিরাট আয়তনের শীতল ও ঘন বায়ুপুঞ্জ নিচের দিকে ছড়িয়ে পড়লে চাপের কারণে বায়ু উষ্ণ হয়।
কিন্তু নিচের দিকের অস্থির বায়ু এর নিমজ্জনে কোনো অংশ নেয় না, এর ফলে তাপের বৈপরীত্য ঘটে। 2. বায়ু প্রাচীর জনিত। দুটো ভিন্নধর্মী বায়ু সীমানা গঠিত হলে শীতল ও উষ্ণ বায়ু পাশাপাশি চলতে থাকে। শীতল বায়ু ভারী বলে নিচে নামে আর উষ্ণ বায়ু হালকা বলে উপরে ওঠে, ফলে তাপের বৈপরীত্য ঘটে। সংঘর্ষের কারণ। উপরের বায়ুস্তরের বায়ু নিচের দিকে নামতে থাকলে চাপের পার্থক্য ঘটে, তা উষ্ণ হয়। নিচে অস্থির বায়ু এই নিম্নগামী বায়ুর নিমজ্জনে অংশ নেয় না। নিম্নগামী বায়ু তাপ সংগ্রহ করে, ফলে তাপের বৈপরীত্য ঘটে ও ঝোড়ো এলোপাতারি বায়ুপ্রবাহ সৃষ্টি, অর্থাৎ তখনই এই ঝড়ের সৃষ্টি হয় সংঘর্ষের কারণেই। কিন্তু 4 দেখো, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসাবে স্থলভাগ ও জলভাগের বণ্টন এবং নগরায়ন ও শিল্পায়নের ভূমিকা ব্যাখ্যা করো। দেখো, স্থলভাগ ও জলভাগের বণ্টন। প্রাকৃতিক নিয়মে স্থলভাগ অর্থাৎ মহাদেশ ও জলভাগ অর্থাৎ সমুদ্র অপেক্ষা দ্রুত হারে উষ্ণ হয়। স্থলভাগ সমুদ্র অপেক্ষা দ্রুত হারে উষ্ণ হয়, কেননা সমুদ্রে তো জলই আছে, এবং দ্রুত হারে শীতলও হয়। আবার স্থলভাগ গঠনকারী উপাদানের বৈষম্য খুব বেশি থাকায় উষ্ণ ও শীতল হওয়ার হারের খুব বেশি পার্থক্য লক্ষ্য করা যায়। কিন্তু জলভাগ তরল পদার্থ অর্থাৎ জল দিয়ে গঠিত হওয়ায় এই পার্থক্য লক্ষণীয় নয়। এই পরীক্ষাটা তোমরা নিজেরাও করতে পারো। দেখবে, জল যত তাড়াতাড়ি গরম হয় বা উষ্ণ হয়, তার থেকে স্থলভাগের যে কোনো জিনিস, কঠিন জিনিস, তার থেকে তাড়াতাড়ি উষ্ণ হয়। এবং স্থলভাগের কোনো পদার্থ যত তাড়াতাড়ি শীতল হয়, জল কিন্তু তার থেকে শীতল হতে বেশি সময় নেয়, মানে উষ্ণ জল। জলভাগের তুলনায় স্থলভাগ তাড়াতাড়ি গরম হয়। এর কারণ জলের উত্তাপ পরিচালন পদ্ধতিতে জলের গভীরে চলে যায়, কিন্তু স্থলভাগের উত্তাপ পরিচালন পদ্ধতিতে চলাচল করে না, উপরেই সঞ্চিত থাকে। জলভাগের তুলনায় স্থলভাগ থেকে সূর্যরশ্মি বেশি বিচ্ছুরিত হয়, ফলে স্থলভাগ তাড়াতাড়ি উষ্ণ হয়। নির্দিষ্ট ঘন একক আয়তনের জলকে 1 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয়, একই বর্গ একক স্থলভাগকে 1 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করতে সেই তাপের মাত্রা 1/3 প্রয়োজন। অর্থাৎ স্থলভাগে কোনো জিনিস যদি জলভাগের জল যদি উষ্ণ করতে, অর্থাৎ জলে তাপ দিলে জল যদি উষ্ণ করতে 9 মিনিট সময় নেয়, সেখানে স্থলভাগের কোনো জিনিস কিন্তু 3 মিনিট সময় নেয়। তাহলে অর্থাৎ স্থলভাগের তুলনায় জলভাগ হবে তাপগ্রাহিতা বেশি হয়। 3. স্থলভাগ অস্বচ্ছ কিন্তু জল স্বচ্ছ, ফলে সূর্যরশ্মি জলের নিচে প্রায় 200 মিটার পর্যন্ত চলে যায়। তাই জলপথের তুলনায় স্থলভাগ দ্রুত উষ্ণ হয়। এখানে এটা উষ্ণ হবে, ঠিক আছে। এই সকল বিষয়গুলি সমুদ্র, মহাদেশ ও উপকূল অঞ্চলে উষ্ণতার হেরফের ঘটায়। 1. সমুদ্রের উপর দিন ও রাত কিংবা শীত ও গ্রীষ্মের উষ্ণতার পার্থক্য খুবই কম, কিন্তু স্থলভাগে বেশি। 2. উপকূল অংশে 24 ঘন্টায় বায়ু প্রবাহের কারণে সমুদ্রবায়ু, স্থলবায়ু, জলবায়ু পরিবর্তন হচ্ছে বা জলবায়ু হয়েছে সমভাবাপন্ন। উপকূলীয় সামুদ্রিক জলবায়ুতে চরমতা কম। 3. উপকূল থেকে ভিতরে জলবায়ু চরম ভাবাপন্ন প্রকৃতির, তাই মহাদেশীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মে গরম ও শীতে ঠান্ডা কিন্তু খুবই হয়। সমুদ্র উপকূলে সেটা কিন্তু তুলনামূলক কম হয়। নগরায়ন ও শিল্পায়ন। মানুষের বিভিন্ন কার্যাবলী উষ্ণতার স্বল্পকালীন ও দীর্ঘকালীন পরিবর্তন ঘটাচ্ছে। শহর ও নগরে অসংখ্য কলকারখানা, বাড়ি, পাকা রাস্তা, যানবাহনের কারণে উষ্ণতা পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় কিছুটা বেশি।
গ্রিন হাউস প্রভাবজনিত বিশ্ব উষ্ণায়ন, এটাই হচ্ছে গ্রিন হাউস প্রভাবজনিত বিশ্ব উষ্ণায়ন, এর জন্যে মানুষই দায়ী, অর্থাৎ মানুষের কার্যকলাপই দায়ী।